শ্রবণ, মনন, শোনা এবং সেটা নিয়ে ভাবনা চিন্তা করা, এটা জীবনকে এগিয়ে নিতে গেলে খুব দরকার হয়। আজকের বিষয়টা মেটাফিজিক্স অফ লাইফ, জীবনের আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিকতার জীবন, লাইফ অফ মেটাফিজিক্স অথবা মেটাফিজিক্স অফ লাইফ। একটু, কারণ এটা অনেকটা থিওরির মতো লাগবে। গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রির যেন ফিজিক্স আর ফিলোসফি দুটো ক্লাসকে একসাথে করে, ওই জিনিসগুলো আমি পড়িনি, কিন্তু আমি গত 5-6 দিন ধরে যে জিনিসগুলো দিচ্ছি আমাকে অনেকেই ফিডব্যাক দিচ্ছেন যে এই শিক্ষা নিয়ে তোর এই জিনিসগুলো আমরা ফিলোসফিতে, বিএডে, এমএডে এগুলো আমরা পড়েছি, অতটা বুঝিনি, তখন তো নোটস মুখস্থ করতে হতো, কিন্তু এখন জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, সব জিনিসগুলো আবার মনে করিয়ে দিলি। আমি বললাম, ভাই আমি তো বিএড এমএডও করিনি, ফিলোসফিও পড়িনি, না ফিজিক্স পড়েছি, কিন্তু জীবনটাকে কাছের থেকে দেখার চেষ্টা করি। তো দেখি মেটাফিজিক্স অফ লাইফে ব্যাপারটা একটু অন্যরকম। যেরকম বলেছিলাম না 5টা জ্ঞানের স্তর আছে, একদম নিচে ভুল, তারপরেরটা অর্ধেকটা ভুল, তারপরেরটা যারা গবেষণা করে তারা বুঝতে শুরু করে, যারা বিজ্ঞানী তারা সত্যিটা বোঝেন, আর তারপরে পঞ্চম স্তরটা হলো যেখানে ফিজিক্স শেষ হয় সেখানে মেটাফিজিক্স শুরু হয়। আইনস্টাইনই বলেছেন, দ্য মোর আই স্টাডি ফিজিক্স দ্য মোর আই আন্ডারস্ট্যান্ড মেটাফিজিক্স। কারণ দুটো একই ফর্মুলাতে, জগতের ফর্মুলা এক, মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডের ফর্মুলা আলাদা হয় না। ফিজিক্যাল ওয়ার্ল্ডে যে ফর্মুলা, মেটাফিজিক্যালের সেই ফর্মুলা, স্তরটা আলাদা। যেরকম ক্লাস 1, 2, 3, 4, 5-এ অঙ্ক, যোগ বিয়োগ গুণ ভাগ, মাস্টার ডিগ্রি পিএইচডি করলেও না যোগ বিয়োগ গুণ ভাগ আছেই, কিন্তু স্তরগুলো চেঞ্জ হয়ে যায়। তখন ক্যালকুলাস দিয়ে, হায়ার ডাইমেনশন দিয়ে, হায়ার লজিক দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, আরও কী কী দিয়ে তখন ম্যাথস করতে হয়। বেসিকটা এক। তো মেটাফিজিক্স আইনস্টাইনই বলছেন, দ্য মোর আই আন্ডারস্ট্যান্ড মেটাফিজিক্স দ্য মোর আই আন্ডারস্ট্যান্ড মেটাফিজিক্স, আর দ্য মোর আই স্টাডি ফিজিক্স দ্য মোর আই এম ড্রন টু দ্য মেটাফিজিক্স। আমি যত বেশি পদার্থবিদ্যা অধ্যয়ন করছি তত বেশি আমি আধ্যাত্মবিদ্যার দিকে ডুবে যাচ্ছি, আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমি আরও গভীর রহস্য উপলব্ধি করতে পারছি। আমরা সাধারণ ফিজিক্যাল ওয়ার্ল্ডে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা সেন্স অর্গান দিয়েই তো সব কিছু জোগাড় যন্ত্র করি। তারপরে ভেতরে একটা চেতনা জাগে, অথবা ইন্টেলিজেন্স জাগে, অথবা ইন্টেলেক্ট জাগে। ইন্টেলেক্ট ডিভাইড করে ভালো মন্দ, ইন্টেলেকচুয়াল স্টেজের লোকেদের, কিন্তু ইন্টেলিজেন্সটা হলো ইউনিভার্সের সাথে কানেক্টেড, সুপ্রিম ইন্টেলিজেন্সের সাথে কানেক্টেড। সেই স্তরে মানুষ আবিষ্কার করে, আর ইন্টেলেক্টে মারপিট করে, লড়াই ঝগড়া করে, অশান্ত হয়। আর চেতনা জেগে গেলে সব কিছুর তফাৎ বোঝা যায়। আজকে সেই তফাৎগুলো একটু বোঝার চেষ্টা করি। দৃষ্টিতে 5টা জ্ঞানেন্দ্রিয়তে দৃষ্টিতে আমরা বেগুনি থেকে লাল এই ব্যান্ডে দেখি, ওপরে ও নিচে দেখতে পাই না। আলোর বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এইটুকুই দেখতে পাই। বেগুনির উপরে অতি বেগুনি আছে, আলফা, গামা, এক্স রে, আরও উপরে কসমিক রে, এগুলো আছে, এগুলো দেখতে পাই না। কিন্তু ওই আলফা, এক্স রে, গামা রে, এগুলো বিজ্ঞানীরা অনেক হারনেস করেছেন, বিভিন্ন কাজে লাগাচ্ছেন। না দেখতে পেলেও এখন বিশ্বাস করতে বাধ্য হই, কারণ ওগুলো আছে। যেগুলো দেখতে পাই না সেগুলো নেই, ওটা মনে করা মূর্খামো। আমি যেটা ভাবতে পারি না, সেটা হয় না, সেটা মনে করাও মূর্খামো।
নিচেও আছে, লালের নিচে আছে ইনফ্রারেড, তার নিচে আছে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। ওগুলো বড় হচ্ছে তরঙ্গ, ওপরের দিকে গেলে সূক্ষ্ম তরঙ্গ, নিচের দিকে বড় তরঙ্গ। নিচেরগুলো লালের নিচে দেখতে পাই না, তার মানে কি সেগুলো নেই? না, আছে, আরও আছে, আরও অনেক হয়তো আছে যেগুলো এখনো আমরা ধরতে পারিনি, বিজ্ঞান এখনো ধরতে পারেনি। বিজ্ঞান আর কতটুকু করেছে এখনো অবধি? সমস্ত আবিষ্কার হয়তো 1% করেছে বা করেনি। যুগ যুগ ধরে চলবে, আবিষ্কার হতেই থাকবে, হতেই থাকবে, কোথায় পৌঁছবে আমরা কল্পনা করতে পারি না ওটা আজকে। দৃষ্টিটা বুঝলাম, শ্রবণ, শব্দ। আমাদের শব্দ শোনার একটা লিমিট আছে, সোনিক লিমিট। তার ওপরে আছে সুপারসোনিক, নিচে আছে সাবসোনিক। ওগুলো আমরা বুঝতে পারি না। আরও আছে যেটা বিজ্ঞান এখনো খোঁজ পায়নি, খুঁজে যাক, পাবে। প্রচুর সাউন্ডের আকারে যখন গভীর ধ্যানস্থ মানুষ হয়ে যায়, প্রচুর শব্দ যেগুলো অন্য স্তরের, অন্য লেভেলের আসতে থাকে, সেগুলো কোনো বিজ্ঞানীর যন্ত্রে ধরা পড়ে। কিন্তু সুপার বিজ্ঞানী, যে পরম শক্তিমান, যে একটা সব থেকে পাওয়ারফুল যন্ত্র বানিয়েছেন মানুষ, সে যদি শান্ত হয়ে যায় পরম শব্দগুলো শুনতে পারে। চক্ষু, কর্ণের পরে নাসিকা, নাক। নাকেরও না আমাদের গন্ধ নেয়ার একটা লিমিট আছে, তার উপরেরটা, তার নিচেরটা আমরা বুঝতে পারি না। জিহ্বা, তারও স্বাদের, টক, মিষ্টি, ঝাল, কষায় আর অন্যান্য বিস্বাদ, স্বাদ, এর একটা লিমিট আছে, তার উপরেরটা নিচেরটা ধরতে পারি না। ত্বক, ত্বকও উষ্ণতা, স্পর্শ, হাওয়ার স্পর্শ, অনেক কিছু একটা স্তর অব্দি আমরা ধরতে পারি, তার উপরেরটা ধরতে পারি না, তার নিচেরটাও ধরতে পারি না। এগুলো লিমিটেশন আছে, এগুলো ফিজিক্স। বিয়ন্ড ফিজিক্স মেটাফিজিক্স শুরু হয়। যেগুলো আমরা ধরতে পারছি না সেটা মেটাফিজিক্স। চেতনার ক্ষেত্রেও তাই, নিম্ন, মধ্য, উচ্চ এগুলো বুঝি, কিন্তু অতি উচ্চ, উচ্চতর, উচ্চতম বুঝি না, কিন্তু আছে, সেদিকেই যাওয়ার চেষ্টা। কিছু কথা রিপিট হবে, এগুলো বলতে গিয়ে আমিও তো শিখছি, ইউনিভার্সের গাইডেন্স থেকে এগুলো আসে, ক্লাসের মধ্যে আমি অসীম কৃতজ্ঞ। ফিজিক্স যেখানে শেষ সেখানে মেটাফিজিক্স শুরু হয়। যেমন কলেজের পর ইউনিভার্সিটি, কলেজের জ্ঞানকে কাজে লাগিয়ে ইউনিভার্সিটির জ্ঞানকে বোঝার চেষ্টা। যে কলেজে পড়েনি সে ইউনিভার্সিটিতে সহজে বুঝতে পারবে না। যে গ্র্যাজুয়েশন করেনি ফিজিক্সে, সে মাস্টার ডিগ্রি পড়া পড়তে গেলে বুঝতে পারবে না। শুরু করছি এই চেতনার মেটাফিজিক্সের একটু ব্যাখ্যা। জীবন সর্বত্রই স্বল্প বস্তু ও অধিক শূন্যের সমষ্টি, মানে লেস ম্যাটার মোর স্পেস। স্বল্প বস্তু আর অধিক শূন্যের সমষ্টি, মানে 99.9999% স্পেস, 0.0000000001% ম্যাটার। সবটাই প্রায় ফাঁকা, কাঁচা নজরে নিম্ন চেতনায় অনুভব করা যায় না। উচ্চ ক্ষমতার মাইক্রোস্কোপে আমাদের শরীর এরকম সলিড দেখায় না, স্পন্দন করা শক্তি দেখায়, যার সবটাই প্রায় ফাঁকা, আর অল্প শক্তি প্রচণ্ড বেগে ঘুরছে, পরমাণুর সমাহার। আমাদের দেশে যাদেরকে আমরা অবৈজ্ঞানিক বলি, আজকের দুপয়সার বিজ্ঞানীদের ভাষায় আমি বলি, যারা সত্যিকারের বিজ্ঞানী ছিলেন এবং অহংকারী ছিলেন না, তারা কোনো পেটেন্ট নেননি। তারা বলেছিলেন যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, মানে ম্যাক্রোকজম মানে বিশ্বজগৎ, বৃহৎ জগৎ, এবং মাইক্রোকজম, মাইক্রোকজম মানে হলো ক্ষুদ্র জগৎ, মানে একটা বালিকণা বা একটা পরমাণু।
ঠিক একই রকম দেখতে, যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে। এটা নির্ভর করে যে ম্যাক্রোকজম আর মাইক্রোকজম বলছি, বৃহৎ বিশ্বজগৎ আর ক্ষুদ্র বিশ্ব, এটা নির্ভর করবে জগৎকে আমরা কতটা দূর থেকে দেখছি এবং বালিকণাকে কত কাছের থেকে কত কোটি কোটি গুণ বড় করে মাইক্রোস্কোপে দেখছি। সেই বিশ্বশক্তি, কসমিক এনার্জি, যা দিয়ে সব সৃষ্টির মূল তত্ত্ব, যেটা দানাবদ্ধ হয়ে আমরা যাকে বস্তু বলি তা সৃষ্টি করে। সৃষ্টিতত্ত্ব, বিশ্বশক্তি ভীষণ গতিতে কম্পমান হয়ে বিভিন্ন দোলনের তালে সারাক্ষণ চলমান থাকে। চক্রাকারে কেন্দ্রের চতুর্দিকে সব প্রচণ্ড বেগে ঘুরছে। অ্যাটমের মধ্যেও যা, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন প্রচণ্ড বেগে ঘুরছে, ভেতরে 99.9999% ফাঁকা। সেই বিশ্বশক্তি আপেক্ষিকভাবে এত দ্রুত ঘুরছে যে মনে হচ্ছে পুরো জায়গা জুড়েই সে সবসময় রয়েছে। এইভাবে একটা মায়াবী কঠিন পদার্থ বা ইলিউজরি সলিড ফর্ম করছে, যাকে আমরা পদার্থ বা ফিজিক্যাল বডি বলছি ফিজিক্সের ভাষায়। একটা বৈদ্যুতিন পাখার ব্লেড বা মোটর সাইকেলের স্পোক প্রচণ্ড জোরে ঘুরলে মনে হয় ব্লেড বা স্পোক নেই, পুরোটাই সলিড একটা চাকতি। তার মানে ঘূর্ণনের গতি কমিয়ে বা বাড়িয়ে বস্তুর রূপ বদল অনুভূত হয়। অনেক দূর থেকে ইউনিভার্সও চাকতির মতোই দেখতে, যেমন পরমাণু বা সৌরজগৎ বা গ্যালাক্সি সব চাকতির মতো দেখতে, প্রচণ্ড বেগে ঘূর্ণায়মান শক্তির সমাহার। সব ঘূর্ণায়মান শক্তিপুঞ্জ। এই ঘূর্ণন কমতে থাকলে পাখার একটা ব্লেডের পর অনেকক্ষণ স্পেস ফাঁকা, তারপর আরেকটা ব্লেড, বা মোটরসাইকেলের একটা স্পোকের পর অনেকটা ফাঁকা, তারপরে আরেকটা স্পোক, মানে গতি কমাতে চাকতির সলিডিটি আর রইল না, চাকতির সেই কাঠিন্য আর রইল না, মাঝে অনেক ফাঁকা স্থান বোঝা গেল। যেটা বোঝা যায় বা ধরা যায় সেটা হলো ঘূর্ণায়মান পাখা কখনো সলিড ছিলই না। এটা ব্লেডের গতি, যা আমাদের দৃষ্টির সাপেক্ষে এক ইলিউশন, মায়াবী বস্তুর রূপ, ইলিউশন অফ সলিডিটি। খুব সরল সূত্র, সময় যোগ স্থান ইকুয়াল টু বস্তুর স্বরূপ, টাইম প্লাস স্পেস ইকুয়াল টু অ্যাপিয়ারেন্স, অর্থাৎ গতি বাড়িয়ে বা কমিয়ে বস্তুর রূপের পরিবর্তন হয়। যদি আমরা অনন্ত দূর থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে তাকাই, তাহলে পুরো বিশ্ব শক্তিকে দেখতে পাব, পরম শক্তি অর্থাৎ ঈশ্বরকে দেখতে পাব সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের আকারে। চেতনার গভীরে বোঝা যাবে অনেক ব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। আমাদের দেশের মুনি ঋষিরা চেতনা স্তরে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাসায় সাধনা স্তরে এগুলো সব উপলব্ধি করে বলে চলে গেছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। এখন বিজ্ঞানীরা খুঁজে বেড়াচ্ছে, 12,500 কোটি গ্যালাক্সি ধরতে পেরেছে। বিজ্ঞানীরা বলছে ইউনিভার্স না, মাল্টিভার্স, মানে আর কতগুলো গুণে শেষ করা যাবে না। সত্যিই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। আমরা তার অনন্ত ভাগের এক ভাগও দেখতে পাই না, অনুভব করতে পারি না। বুঝতে পারি আমরা সৃষ্টির সৃষ্ট শক্তির অংশ, অমর, জন্ম নেই, মৃত্যু নেই, শুধু রূপের পরিবর্তন হয় কম্পনের তারতম্য অনুযায়ী। টু বি অর নট টু বি ইজ দ্য ম্যাটার অফ ভাইব্রেশন ইন দ্য ফিজিক্যাল লেভেল, ইন ফিজিক্স। পদার্থবিদ্যায়
আমরা আছি বা নেই, এটা আর কিছুই না, কম্পনের তারতম্যের বহিঃপ্রকাশ মাত্র। আমরা দেহধারী অথবা দেহহীন, আমাদের শক্তি কম্পনের মাত্রার প্রতি নির্ভরশীল। দেহধারী না দেহহীন, এটা আমাদের শক্তির কম্পনের মাত্রার প্রতি নির্ভরশীল। একে স্পেস টাইম কন্টিনিউয়াম বলছেন বিজ্ঞানীরা। উচ্চারণ ঠিক করলাম কিনা জানি না। কন্টিনিউয়াম, স্পেস টাইম কন্টিনিউয়াম। পরম শক্তি এত বিস্তৃত, তার ভিতরে এত ফাঁকা, এত স্পেস, যে তাকে আমরা কাছ থেকে দেখতে বা বুঝতে পারি না। যেটা মহাকাশ বা ফাঁকা দেখছি, অনন্ত দূর থেকে ওটাই চাকতির মতো দেখতে হবে। বিশ্ব ব্রহ্মাণ্ড বা ঈশ্বর বা পরম শক্তি এত বিস্তৃত যে তার শক্তি কণাগুলির মাঝের ফাঁকা স্থান এত বেশি যে সে দৃষ্টিগোচর হয় না। তাই ঈশ্বর নিরাকার। বুঝতে পারি আমি, তুমি, আমরা সব এবং সব কিছুই সেই বিশ্বশক্তি বা ঈশ্বরের অঙ্গ। নিজেকে অতি উচ্চ ক্ষমতার মাইক্রোস্কোপে দেখলে এবং রাতের কালো আকাশ দেখলে একই রকম দেখতে লাগবে। তুমি ও ব্রহ্মাণ্ড সব 99.999999% ফাঁকা। কি মনে হয় এসব কাকতালীয়ভাবে একরকম হচ্ছে? বিশ্ব ব্রহ্মাণ্ডের 99.999999% ফাঁকা, প্রত্যেকটি বস্তুর ভেতরে 99.999999% ফাঁকা। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত স্পেস বাদ দিলে বাকিটা একটা মার্বেলের সমান হবে, বিজ্ঞানীরা ভাবছেন। কল্পনা করা যায়? এটাকে মাইন্ড বগলিং মনে হচ্ছে না? তাহলে প্রচণ্ড গতিতে শক্তি কম্পমান হলে আমরা আমাদের দেখতে পাই। আত্মা মেটাফিজিক্যাল ওরিয়েন্টেশন দ্বারা শক্তিকে দেহে রূপান্তরিত করছে। আত্মা সেই শক্তিকে প্রচণ্ড কম্পমান করে ফেললে দেহের রূপ নিচ্ছে, আবার কম্পন সরিয়ে ফেললে সে দৃষ্টিগোচর হচ্ছে না। শক্তির প্রচণ্ড গতিতে ঘুরলে আমরা জীবিত, শক্তির ঘূর্ণনের গতি অনেক কমে গেলে আমরা মৃত। এটা ইলিউশন। আমরা শেষ হই না, শুধু রূপ বদলাই। শক্তির গতির পরিবর্তন হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। যখন আমরা জীবিত আমরা সীমিত, যখন মৃত অনেকটা বেশি প্রসারিত। টাইম স্পেস কন্টিনিউয়ামে আমার শক্তি কণাগুলি কতটুকু সময় নিচ্ছে মাঝের স্পেসটাকে পূরণ করতে, তাতেই আমার ফিজিক্যাল উপস্থিতি বা মেটাফিজিক্যাল উপস্থিতি অনুভূত হয়। ফিজিক্যাল হলো জীবিত শরীর, মেটাফিজিক্যাল হলো ইটারনালি আমি শক্তির আকারে। মৃত্যুতেও জীবনেও কোনো সৃষ্টি ধ্বংস নেই, শুধু রূপের বদল, শুধু রূপের বদল। টাইম স্পেস কন্টিনিউয়ামে আমার ভাইব্রেটরি এক্সপ্রেশন মাত্র। মৃত্যুর পর ভৌতিক শরীর সাথে সাথে উবে যায় না, কিন্তু ধীরে ধীরে ডিকম্পোজড হয়ে যায়, ডিসিপেটেড হয়ে যায়, ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যায়। সে মাটির নিচে পুঁতে দিল, অথবা পুড়িয়ে দিল, অথবা টাওয়ারের উপরে পশু পাখিকে খাইয়ে দিল, এই ইউনিভার্সের মধ্যেই ডিসিপেটেড হয়ে যায়, পৃথিবীর সাথে মিশে যায়, কিন্তু শেষ হয় না, ডিসইন্টিগ্রেট হয় না, রিইন্টিগ্রেট হয়। সব কিছু যা দিয়ে তৈরি তার সাথে মিশে যায় বিভিন্ন রূপে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বোম প্রভৃতি অতি সূক্ষ্ম স্তরে শক্তির সাথে মিশে যায়। সোল আবার বডি, মাইন্ড ও স্পিরিটকে একত্র করে আবার ফিরে আসে, রিসারেকশন হয়, মাঝখানে সময় নেয়। সাথে সাথে হয় না, সৃষ্টির কোনো তাড়াহুড়ো নেই, তার স্বরূপ অনন্ত, সময়ও অনন্ত, অনন্তকাল। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আর অনন্তকাল, সেই ব্রহ্মজ্ঞানী ঋষিরা বলেছিলেন, যারা বিজ্ঞানীর অহংকার নেননি, পাশে ডিগ্রি যুক্ত করেননি এবং নামটাও রাখতে চাননি, তাদের কথা বলছি। তাদের কথাগুলো এখন সবাই প্রমাণ করছে। বলেছিলাম না 5000 বছর আগের থেকে আমাদের দেশে উপবাস, নির্জল উপবাস, এখন 2016-তে 2018-তে নোবেল প্রাইজ পেয়েছে এগুলোতে।
আরো অনেক পাবে, অনেক কিছু বাকি আছে। এবার চলে সেই সাবজেক্টে, আত্মা তাই অনেক সময় নেয় পুনরায় ফিরে আসতে। সেই বডি, মাইন্ড ও স্পিরিট অনেককাল পরে একত্র হয়ে আবার জন্ম নেয়। ধর্মনীতিতে বলা হয়েছিল আত্মা আমরা জন্মের পর জন্ম নিয়ে চেতনা বাড়ানোর জন্য বারবার আসি। পদার্থবিদ্যা গবেষণার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আবিষ্কার সেই শক্তিকে ধরে ফেলা যা দিয়ে সব তৈরি হবে, এবং সেটা দিয়ে গবেষণাগারে ও ফ্যাক্টরিতে তখন সব তৈরি করা যাবে। যেরকম বলেছিলাম, কেমিস্ট্রির সর্বশ্রেষ্ঠ গবেষণা হবে সেই অ্যালকেমি, সেই অ্যালকেমিস্ট আবিষ্কার করবে সেই কেমিক্যাল যেটা দিয়ে সব কিছু তৈরি হবে। চিকিৎসা বিজ্ঞানেরও ওই রকম কিছু একটা আবিষ্কার যেটা দিয়ে সব তৈরি, যেটার অভাবেই সব কিছু ঘটছে, রোগ যন্ত্রণা, সেটাকে আবিষ্কার করে সেটা আমাদের ভেতরে প্রবেশ করাতে পারলে, সেটা মেটাফিজিক্যাল লেভেলে অলরেডি হয়ে গেছে। সেই শক্তি ধ্যানে বসলেই সেই শক্তি আসে, মৌন থাকলে আসে, বিভিন্ন এক্সারসাইজের মধ্যে দিয়ে আসে, কিছু ক্রিয়া প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে। মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে অনেক দিন আগের থেকে লোকজন জানে, ফিজিক্যাল ওয়ার্ল্ডে সেগুলোকে ধরতে সময় লাগছে। মেটাফিজিক্যাল লেভেলে তো এটাই চলছে। শরীর ডিসইন্টিগ্রেটেড হয়, মাইন্ড ও স্পিরিট সূক্ষ্ম তারাও অপেক্ষা করে। সব যখন সেই বিশ্বশক্তিতে পরিবর্তিত হয়, তখন আত্মা আবার তার সব পুরনো কনস্টিটিউয়েন্টস মানে অংশগুলো, বডি, মাইন্ড ও স্পিরিটকে নিয়ে পুনরায় আসে। মাঝে সৃষ্টির নিয়মে সময় লাগে মাত্র। ফিজিক্যাল বডি ধীরে ধীরে ডিকম্পোজ হয়, কিন্তু তার এনার্জি রূপ, মনের এনার্জি রূপ, চেতনার এনার্জি রূপ, যাকে স্পিরিট বলছি, তারা সবাই সোলের সাথে পাড়ি দেয় এবং সবসময় আত্মার অংশ। ফিজিক্যাল লেভেলে টাইম ও স্পেস ভেদে আলাদা আমরা অনুভব করি। আমরা এই বডি, মাইন্ড, স্পিরিট যুক্ত সোল ফিজিক্যাল এবং মেটাফিজিক্যাল স্তরে যাতায়াত করি, ডিসইন্টিগ্রেট এবং রিইন্টিগ্রেট করি টাইম স্পেস কন্টিনিউয়ামে। এই অবিনশ্বরতা এবং একাত্মতা একটা উদাহরণের দ্বারা ভালো করে বোঝা যায়। যেরকম সাদা আলো, নর্মাল লাইট, হোয়াইট লাইট, আসলে বিভিন্ন তরঙ্গের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে অভিব্যক্তি। একটা প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে তার গঠনগত আলোর তরঙ্গগুলো ধরা দেবে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল প্রভৃতি রঙের আকারে। ঠিক একই রকমভাবে আমাদের এই ভৌতিক জীবন ও প্রিজম, এই উদাহরণটা এই আলো আর প্রিজমের সাথে তুলনা করে ভাবলে কি দাঁড়ায়? যখন আত্মা এই প্রিজমের মধ্যে দিয়ে গিয়ে ভৌতিক রূপ পায়, তখন আত্মার তিনটে অংশে থাকে, শরীর, মন ও চেতনা। এবার যদি প্রিজমের উল্টো দিক দিয়ে 7টা আলোকে পার করানো যায়, তখন সেটা আবার সাদা আলো হয়। ঠিক তেমনি মানুষের ভৌতিক জীবন মৃত্যুতে আবার বডি, মাইন্ড, স্পিরিট আত্মার রূপ পায়। এই আত্মাটা আমি, তুমি, আমরা, শুধু একটা রূপ থেকে আরেকটা রূপে বদল হচ্ছে। এটাই বডি, মাইন্ড, স্পিরিট এবং সোলের ফিজিক্স এবং মেটাফিজিক্স। চেতনা জাগতে শুরু করলে অনুভবে একাত্মবোধ অনুভূত হতে শুরু করবে, ওয়াননেস বোধ জাগবে। এদের উন্নত মানব বলা যায়, ওয়াননেস বোধ যখন জাগে। এই অবস্থায় উপলব্ধি হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের চালিকা শক্তি, বিশ্ব শক্তি প্রেম স্বরূপ। উন্নত মানবেরা এই প্রেম স্বরূপকেই একমাত্র ধর্ম বলে মনে করেন। তারা সম্পূর্ণভাবে অহিংস, নন ভায়োলেন্স তাদের ধর্মস্বরূপ। হিংসা হচ্ছে নিম্ন চেতনা, হিংসা হচ্ছে মানেই নিম্ন চেতনা হচ্ছে। অহিংসার পূজারীরা একটা সত্যের অনুভব, একটা উচ্চতরের সত্যের অনুভব, হায়ার ট্রুথ তার অনুভব করেছেন, সব সময় করেন। আর সেটা হলো সবার এবং সব কিছুর প্রতি অসীম প্রেম। তার বাকি সবই তার বিভিন্ন প্রকাশ মাত্র।
তারা বোঝেন সবার প্রতি ভালো ও সহৃদয় হলে কিছু হারাবার নেই। তারা বোঝেন সবার প্রতি যত্নশীল ও দয়ালু হলে কিছু হারাবার নেই। তারা বোঝেন সবার প্রতি কৃতজ্ঞ ও ক্ষমাশীল হলে কিছু হারাবার নেই। তারা বোঝেন সবার প্রতি সম্মান প্রদর্শন করলে ও দানশীল হলে কিছু হারাবার নেই। তারা সবসময় বিশ্বব্রহ্মাণ্ডের সেই চালিকা শক্তি, বিশ্বশক্তি যা প্রেম স্বরূপ, তার স্বরূপ প্রাপ্ত হন। তারা বুঝতে পারেন জীবন একটি ক্রমশ চেতনা বৃদ্ধির পদ্ধতি মাত্র। লাইফ ইজ এ প্রসেস অফ কন্টিনিউয়াস ইভলভমেন্ট। যা কিছুই ঘটছে সৃষ্টি তার সৃষ্টির চেতনা বৃদ্ধির জন্যই করে চলেছে। ধাক্কা দিয়ে দিয়ে জাগাচ্ছে, যত বড় ধাক্কা তত বেশি জাগানোর চেষ্টা। নিম্ন চেতনায় মানুষ এটা ধরতেই পারে না। তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ওদের জাগাতে চাইছে, এটা তারা বুঝতেই পারে না। হিন্দিতেও আমাদের একটা ট্রেনিংয়ের মধ্যে একজন বলছিল এই কথাটা বলার পরেই যে ঠক্কর জিতনি বড়ি হোগি আঁখ উতনি খুলতি হ্যায়। আমি হিন্দিটা অত বুঝি না, মানে যত বড় ধাক্কা তত বেশি চেতনা জাগা। শরীর অসুস্থ মানে জাগো, শরীরের যত্ন নাও, ওষুধ দিয়ে ওটাকে চাপা দিয়ে যেও না, কারণ খোঁজো, কারণ নির্মূল করো। ইমিডিয়েট চিকিৎসা দরকার আছে, কিন্তু তার প্রতি নির্ভর থাকলে তুমি ওটাকে সুস্থ করলে না, ওষুধ তো সেটাকে চাপা দিয়ে দেয়। শুধু শারীরিক অসুস্থতা নয়, মানসিক কষ্ট, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় সমস্ত সমস্যার কারণ খুঁজতে হবে এবং কারণকে নির্মূল করতে হবে। বিগত 2-3 হাজার বছর ধরে, বা ছেড়ে দিন জাস্ট রিসেন্ট বিগত 200-300 বছর ধরে এই সমস্ত সমস্যার মূল কারণ নির্মূলের চেষ্টা কি সবাই আমরা করছি? একদম করছি না। আমরা কোনো রকমে চাপা দিয়ে এগিয়ে যাচ্ছি। নিজের জীবনের সমস্যা থেকে শুরু করে কর্মজগৎ, দেশ, পৃথিবীর সবার ক্ষেত্রে একই জিনিস, জাস্ট ইমিডিয়েট চাপা দিয়ে। কারণ চেতনা নিম্ন থাকলে বৃহৎ জিনিস ভাবতেই পারা যায় না। এই করোনা ভাইরাসে এখন মানুষ গৃহবন্দী। বিভিন্ন মানুষজন সংবাদ সংস্থায় ও সোশ্যাল মিডিয়ায় আবার সেই বিষ ঢালার কাজেই করে যাচ্ছে। এরপর কি হবে? সব ধ্বংস হতে চলেছে, অর্থনীতি ডুবে যাবে, ইত্যাদি ইত্যাদি। এসব নিম্ন চেতনার মানুষের আর কী বা করার আছে? নিকৃষ্ট শিক্ষা ব্যবস্থায় যেরকম প্রকৃত শিক্ষা কিছুই হয় না, শুধু কার কত নম্বর দেখা হয়, ঠিক এই নিকৃষ্ট সমাজ ব্যবস্থায় শুধু অর্থনীতির কথা ভাবা হয়। অর্থনীতিতে দেশ ও পৃথিবী 10, 20, 50 বছর পিছিয়ে যাবে। তো কি হয়েছে? কার সাথে কম্পিটিশন? নিকৃষ্ট শিক্ষা ব্যবস্থা শুধু কম্পিটিশন, অ্যাংজাইটি, ইগো ইত্যাদি শিখিয়েছে। তোর কত নম্বর, আমার কত নম্বর, তোর থেকে আমি কত ভালো, তোর থেকে কত বেশি আমার নম্বর বেশি, এটাই করছে। আর কিছু তো বোঝা হলো না। জীবন মানে টাকা পয়সা রোজগার নয়। টাকা পয়সা চলতে গেলে লাগে, কতটুকু লাগে? যতটুকু মানুষ খরচ করে তার মনে হয় 10 ভাগের 1 ভাগ হলেই হয়ে যায়, বাকিটা অপ্রয়োজনীয়। এই অপ্রয়োজনীয় জিনিসগুলোর জন্য অধিক পরিশ্রম, চৌর্য বিক্রি, ঘুষ নেয়া, ঘুষ দেয়া, পৃথিবীর পরিবেশ ধ্বংস করা, পরিবেশকে ছিনিয়ে লুট করা, শারীরিক মানসিক অশান্তি, বিভ্রান্তি, এসবের কত দরকার? এসবের দরকার আছে কোনো? জীবনের উদ্দেশ্য কি র্যাট রেস, ম্যাড রেস, ইঁদুর দৌড়, পাগলের মতো দৌড়ানো? চেতনা জেগে গেলে বোঝা যায় এসব জীবনের উদ্দেশ্য নয়। লাইফ ইজ এ প্রসেস অফ কন্টিনিউয়াস ইভলভমেন্ট। জীবন হলো ক্রমাগত চেতনার অগ্রগতি করা। আমরা পৃথিবীতে এসেছি নিজেদের ডিভাইনিটি অনুভব করতে, আমাদের মধ্যে দেবত্বের ভাব অনুভব করতে, এই সৃষ্টির ডিভাইনিটি অনুভব করতে, এই ইউনিভার্সের পরম করুণা, কৃপা, অসাধারণত্ব অনুভব করতে। এর জন্যই সব ব্যবস্থাপনা। উন্নত চেতনায় আমরা বুঝতে পারি আমরা মৃত্যুহীন, ডেথলেস। আমরা সেই অনন্ত শক্তির একটা বহিঃপ্রকাশ,
যে কখনো ধ্বংস হয় না, শুধু রূপ বদলায়। তাই মৃত্যু একটা মিথ্যা শব্দ, ডেথ ইজ অ্যান ইলিউশন। তাই উন্নত চেতনায় মানবেরা কখনো ভয়স্বরূপ অর্থাৎ ফোর্সেস অফ ফিয়ার নিয়ে বাঁচে না, সর্বদা প্রেম স্বরূপ অর্থাৎ ফোর্সেস অফ লাভ, পাওয়ার অফ লাভ নিয়ে বাঁচে। তারা জানেন তারা মৃত্যুহীন প্রাণ, তাই তাদের ভেতর থেকে এইরকম শব্দ বেরিয়ে আসে, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। এটা হয় অন্তরের অনুভব। তারা জানেন তাদের প্রকাশমান শরীরের যাই কিছু ঘটুক না কেন, তারা অমর, তারা সর্বদা বিশ্ব ব্রহ্মাণ্ডে থাকবে বিভিন্ন রূপে। বিগ ব্যাংয়ের সময় থেকে ছিল, তার আগের থেকেও ছিল। পূর্বজন্মগুলো আমাদের মনে নেই বলে আমরা বুঝতে পারি না। যেটা বুঝতে পারি না সেটা নেই, সেটা ভাবা মূর্খতা। বলেছিলাম না একটু আগে, যেটুকু আলো দেখতে পাই তার উপরেও আলো আছে, তার নিচেও আলো আছে, দেখতে পাই না। যেটুকু শব্দ শুনতে পাই তার উপরেও আছে, তার নিচেও আছে। বিজ্ঞান কিছু কিছু আবিষ্কার করেছে, আর অনেক বাকি আছে। অনেক দিন যাও, বুঝতে পারবে। অনেক মানুষ বুঝে গেছেন। যারা বুঝে গেছেন তারা জানেন তারা অমর, তারা সর্বপ্রকার মৃত্যু ভয়ে রহিত। তারা বুঝতে পারেন মানুষের জীবনের মূল সমস্যার কারণ তাদের আরও চাই, আরও চাই এর ইচ্ছা। ডিজায়ার ফর মোর অ্যান্ড মোর ইজ দ্য রুট কজ অফ অল হিউম্যান সাফারিংস। সমস্ত মানুষের কষ্টের মূল কারণ আরও চাই, আরও চাই। আর এর জন্যই সমস্ত হিংসা, মারপিট, দুর্নীতি। এই আরও চাই এর ভাবনা দূর করতে হবে। দূর করে দাও, সমস্ত কষ্ট দুঃখ দূর হয়ে যাবে, সমস্ত হিংসা দূর হয়ে যাবে, সমস্ত ভয়স্বরূপ দূর হয়ে যাবে। এলিমিনেট দ্য ডিজায়ার্স, all sufferings will go away. And when sufferings go away from life, there will be no violence and forces of fear. তাই করোনা প্রকোপের পর আবার যেন লাফিয়ে না ছুটতে শুরু করি। আবার যারা গেল 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 সর্বনাশ সর্বনাশ বলছে, তাদের থেকে সাবধান। তারা তাদের ক্ষুদ্র স্বার্থের মার্কেটিং শুরু করে দিয়েছে। সে রাজনৈতিক দল হোক, অর্থনৈতিক সংস্থা হোক, সামাজিক প্রতিষ্ঠান হোক, এরা কালেকটিভ কনসাসনেসকে দূষিত করে মানুষকে নিম্ন চেতনায় রেখে দিতে চায়, যেন মানুষ বেহুশ হয়ে আবার শুরু করে দেয় মার্কেটিং ইকোনমির হাতের পুতুল হয়ে নাচানাচি। জাগ্রত চেতনার মানুষেরা বুঝতে পারেন শাশ্বত জীবন, শাশ্বত শক্তির এবং শান্তির জনক। ইটার্নাল লাইফ ব্রিংস ইটার্নাল পিস অ্যান্ড ইটার্নাল এনার্জি। জীবন অনন্ত, কোনো তাড়াহুড়ো নেই, শুধু অ্যাওয়ারনেসের সাথে এগিয়ে চলা। অ্যাওয়ারনেসের সাথে শুধু এগিয়ে চলো। নিম্ন চেতনায় মনে হয় জীবন সীমিত কালের জন্য, তাই তারা সীমিত সময়ে আরও চাই, আরও চাই করে জীবনকে মরণে রূপান্তরিত করে দেয়। তাই তারা আকাঙ্ক্ষায়, কষ্টে ও হিংসায় বাঁচে। ডিজায়ার, সাফারিং অ্যান্ড ভায়োলেন্স এর চক্রাবর্তে আটকে যায় জীবন। এটাকে ভিসিয়াস সাইকেল বা সার্কেল বলে। জীবন অনন্ত, ইটার্নাল। আর এই অনন্তের অনুভূতি অর্থাৎ ইটার্নিটি পরম আনন্দময়, ব্লিসফুল। নিম্ন চেতনায় শুধু ভৌতিক শরীরকেই মূল মন্ত্র করা হয়। এই জাগতিকতাই যেন একমাত্র বাস্তবতা। ফিজিক্যাল রিয়েলিটি ইজ দ্য অনলি রিয়েলিটি। তাই তারা ভয়ে বাঁচে। যদি শরীরের মৃত্যু হয়ে যায়, বা পুষ্টির অভাব হয়, বা রোগ হয়, দুর্ঘটনা ঘটে, ইত্যাদি ইত্যাদি। তাই তারা লোভে বাঁচে, হিংসায় বাঁচে, ইঁদুর দৌড়ে জীবন অতিবাহিত করে, পাগলের মতো ছোটে, ম্যাড্রেস, র্যাট্রেস, যেন অন্যেরা সব নিয়ে নেবে, লুটে নেবে। তাই লুটে নে, অন্যে নেয়ার আগে তুই নিয়ে নে। তারা অভাবের ভাবনায় বাঁচে, মনে হয় অভাব অভাব অভাব। বেহুশের জীবন। পেঁয়াজের দাম বেড়ে গেছে, পাগলের মতো 10-15 গুণ দামে পেঁয়াজ 10-15 গুণ পরিমাণে সঞ্চয় করছে। বেহুশ জীবন। পেঁয়াজ তেলে যত ভাজবে তত রোগের জন্ম হবে শরীরে। এ খাবারকে অত্যন্ত অ্যাসিডিক করে দেয়।
অ্যাসিডিক শরীরে সমস্ত রোগের বাস। নো ডিজিজ ইনক্লুডিং ক্যান্সার ক্যান এক্সিস্ট ইন অ্যালকালাইন অ্যাটমসফিয়ার। ডক্টর অটো হেনরি ওয়ারবার্গ 1931 সালে নোবেল প্রাইজ পেয়েছেন মেডিসিনে। তিনি বলছেন খাবার যত ভাজবে ততই অ্যাসিডিক হবে, তো পেঁয়াজ রসুন দিয়ে ভাজলে তো একদম মহা অ্যাসিডিক হবে, এতে রোগ হবে। যত অ্যালকালাইন খাবার খাবে তত নিরোগ থাকবে, সুস্থ থাকবে, দীর্ঘদিন বাঁচতে পারবে, উন্নত চেতনা হবে। নিম্ন চেতনায় অপ্রয়োজনীয় জিনিসের জন্য জীবন দুর্বিষহ করে ফেলে। ঘুষ নিয়ে নতুন বাড়ি কেনে, নতুন গ্যাজেটে ঘর ভরে ফেলে, যান্ত্রিকতায় ডুবে যায়। ভুল শিক্ষা শিখিয়েছে অন্যের থেকে বেশি নম্বর পেতে হবে, অন্যের থেকে বেশি সব কিছু করতে হবে, বুঝতেও পারে না, বেহুশের মতো জীবনযাপন করছে। আর সারাক্ষণ নেতিবাচক চিন্তা, ভাবনা, কথা, কাজ, পরিবেশ, খবরের কাগজে নেতিবাচকতা, টিভিতে নেতিবাচকতা, সর্বত্রই শুধু নেগেটিভিটি এবং সমস্ত রকমের যন্ত্রণা, সাফারিংস। অল সাফারিংস আর সেলফ ক্রিয়েটেড। সমস্ত যন্ত্রণার সৃষ্টিকর্তা মানুষ নিজেই। এই সত্য নিম্ন চেতনার মানুষেরা মানতেই পারে না। তারা নিজের বাদে বাকি সবাইকে দোষারোপ করে। সরকার, সমাজ, অর্থনীতি, রাজনীতি, বাড়ির অন্য লোক, কাজের ক্ষেত্রে সহকর্মী ইত্যাদি সবাই আমাদের ব্যর্থতার জন্য দায়ী। নিজের ব্যর্থতার জন্য ব্লেম পিপল, ইভেন্ট, সিচুয়েশন অ্যান্ড আদার্স। ওই পশু স্তর, মেশিন স্তরের মানুষেরা, ইন্টেলেকচুয়াল স্তরের মানুষেরা নিজেদের বাদে বাকি সবাইকে দোষারোপ করে। তার জন্য দরকার হলে বেশি বেশি করে লেখে, বলে, আন্দোলন করে। এই জিনিসগুলো আরও বেশি করে কালেকটিভ কনসিয়াসনেসে বেশি বেশি করে দেয়। কালেকটিভ কনসিয়াসনেসে আরও বেশি নেগেটিভিটি তৈরি করে। ভিসিয়াস সাইকেল, ভিসিয়াস সার্কেল এ ডুবতে থাকে, যন্ত্রণা আরও বাড়তেই থাকে। এটা বানিয়েই চলেছে নিম্ন স্তরের মানুষেরা। এই সমস্ত যন্ত্রণা থেকে মুক্তির একটি প্র্যাকটিক্যাল সমাধান আছে। মানুষেরা যে পৃথকীকরণের জীবনযাপন করছে তার থেকে বেরিয়ে আসতে হবে। পৃথকীকরণ অর্থাৎ সেপারেশন। নিম্ন চেতনায় একাত্মবোধ অর্থাৎ আপনবোধ আসতেই পারে না। ওখানে সেপারেশন, আলাদা, আমরা ওরা ভাব প্রচণ্ড আসে। আমরা ওরার ভাবনাই সমস্ত হিংসার মূল কারণ। মানুষ এই আমরা ওরা বা সেপারেশনের অর্থাৎ বিভেদের ভাবনাতেই ডুবে আছে। ধর্মে, রাজনীতিতে, বর্ণে, লিঙ্গে, সমাজে, অর্থনীতিতে, জাতিতে শুধু বিভেদ, বিভেদ আর বিভেদ। তাই দাঙ্গা, খুন, ধর্ষণ, মারপিট, হিংসা, অপরাধ, সমস্ত ধ্বংসাত্মক যত রকম ধ্বংসাত্মক ক্রিয়াকলাপ আছে সেগুলো করেই চলেছে। সৃষ্টিতে কোনো বিভেদ নেই। দেয়ার ইজ নো সেপারেশন ইন দ্য ইউনিভার্স। ওয়াননেস ইজ দ্য সুপ্রিম রিয়েলিটি। একাত্মবোধই চরম সত্য। উন্নত চেতনায় একাত্মবোধ সর্বত্রই অনুভূত হয়। কোয়ান্টাম ফিজিক্সও তাই বলছে। উই আর অল এনার্জি, অল কানেক্টেড। দেয়ার ইজ নো সেপারেশন অ্যাট দ্য এনার্জি লেভেল, ইউনিভার্সাল লেভেল। বিশ্বব্রহ্মাণ্ডের স্তরে, শক্তি স্তরে সব যুক্ত, সব আমরা শক্তি, আমরা ব্রহ্মাণ্ডের অংশ, আমরাই ব্রহ্মাণ্ড। আমাদের বাদ দিয়ে ব্রহ্মাণ্ড নয়। ব্রহ্মাণ্ডের অংশ মানে কি? একটা রুটির অংশ, তাহলে ওটাও তো রুটি। আমরা সবাই ব্রহ্মাণ্ডের অংশ। আমরা যুক্ত শক্তির দিক দিয়ে আবার অস্তিত্বের দিক দিয়ে। ছুতমার্গ, উঁচু নিচু বিভেদ নিম্ন চেতনায় তৈরি হয়। আমরা একে অপরের প্রতি নির্ভরশীল এবং একে অপরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। আমরা শ্বাস ছাড়ছি, গাছপালা সেটা নিচ্ছে, ওরা খাবার বানাচ্ছে, প্রাণীরা নিচ্ছে, একে অপরের ছেড়ে দেওয়া শ্বাস প্রশ্বাস নিচ্ছি। সব একাকার হয়ে আছে সৃষ্টিতে। নিম্ন চেতনায় বোঝা যায় না। নিম্ন চেতনায় জাত, ধর্ম, বর্ণ, নিঃস্ব অস্পৃশ্যতা ছোঁয়া যাবে না। আরে আমি বলি এর শ্বাস ও নিচ্ছি, ওর শ্বাস এ নিচ্ছি, শ্বাসটা যে হাওয়াতে ছাড়া হচ্ছে সেটা হাওয়াতে মিশে যাচ্ছে, তারপরে আরেকজন নিচ্ছে না, তাহলে অস্পৃশ্যতা কোথায়? সব তো একাকার হয়ে আছে সৃষ্টিতে, সব সৃষ্টির সন্তান। নিম্ন চেতনায় এগুলো বোঝা যায় না। উন্নত চেতনা জানে জীবন অনন্ত, ইটার্নাল, এবং কোনো সেপারেশন নেই। অর্থাৎ একাত্মবোধই শাশ্বত। ওয়াননেস
এই ইটার্নিটি অফ লাইফ অ্যান্ড ওয়াননেস অফ লাইফই উন্নত চেতনার ফাউন্ডেশন, মূল ভিত্তিস্তম্ভ। তারা অনন্তের গভীরে সারাক্ষণ অনুভব করেন ইটার্নিটি অ্যান্ড ওয়াননেস আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ লাইফ। সাইমালটেনিয়াসলি লাইফ ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ ইটার্নিটি অ্যান্ড ওয়াননেস। অনন্ত আর একাত্মবোধ একাকার হয়ে আছে, সেপারেশন বলে কিছু নেই। সমস্ত জাগ্রত মানবদের এখন মূল কাজ হলো সমস্ত মানবতাকে জাগানো, মানবতার চেতনাকে জাগানো। অ্যাওয়েকেন দ্য হিউম্যানিটি, অ্যাওয়েকেন দ্য কনসিয়াসনেস অফ দ্য হিউম্যানিটি। এই জাগরণের মূল সুর হবে প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য, দুর্নীতিমুক্ত। যেভাবে হিংসার সাহায্যে মানুষ ধর্মে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে এতদিন ধরে করে আসছে, সেটা চরম ত্রুটিপূর্ণ বিগত 5000 বছরের মানব ইতিহাস প্রমাণ করেছে। এখন যা কিছু করতে হবে তা সব পাওয়ার অফ লাভ, প্রেম স্বরূপ দিয়ে করতে হবে। কারণ সৃষ্টির স্বরূপ হলো প্রেম স্বরূপ। এই স্বরূপেই সৃষ্টি হয় সব কিছু। সৃষ্টি সব কিছু সৃষ্টি করেছেন সেই প্রেম স্বরূপ দিয়ে, পাওয়ার অফ লাভ দিয়ে। এর বিরুদ্ধে গেলেই ধ্বংস। তাই হিংসা স্বরূপ অর্থাৎ ভয় স্বরূপ অর্থাৎ ফোর্সেস অফ ফিয়ার সব ধ্বংস করে। তারপরে নিম্ন চেতনায় মানুষ কোন ভাবনায় থাকে? তাদের জীবনের মূল মন্ত্র সেপারেশন, আমরা ওরা। লোয়ার ডিজায়ার, নিম্ন আকাঙ্ক্ষা বৃত্তি, ভায়োলেন্স, হিংসা, অ্যাগ্রেন্ডাইজমেন্ট, আমার আরো চাই, অন্যকে বঞ্চিত করেও আমার চাই, ইরিটেশন, বিরক্তি, অ্যাঙ্গার, রাগ, কোয়ারেল, ঝগড়া, ফাইট, মারপিট, ওয়ার, যুদ্ধ, ক্রিটিসিজম, সমালোচনা, কমপ্লেইন, অভিযোগ, কম্পারিজন, তুলনা করা, ব্রাইবারি, ঘুষ নেয়া, কম্পিটিশন, প্রতিযোগিতামূলক মানসিকতা, এনভি, ঈর্ষা, হেট্রেড, ঘৃণা, জেলাসি, পরশ্রী কাতরতা, গ্রিভেঞ্জ, ক্ষোভ, রিভেঞ্জ, বদলার মানসিকতা, ইনসেন্সিটিভনেস, মানে অন্যের প্রতি কোনো সহৃদয়তা নেই। অন্যকে মেরে ফেলতে পারলে, অন্যকে বঞ্চিত করতে পারলে, অন্যকে পিছনে ফেলতে পারলে আনন্দ, উল্লাস, টেররিজম, আতঙ্কবাদ, বারবারিজম, বর্বরতা, মধ্যযুগীয় পন্থায় মানুষকে মারা, কিলিং অফ হিউম্যান, মানুষকে মেরে ফেলা, কিলিং অফ অ্যানিমালস ফর ইটিং, প্রাণীকে খাওয়ার জন্য হত্যা করা, আনন্দের জন্য হত্যা করা, নন ভেজিটেরিয়ানিজম, উগ্র আমিষ আহার করা, এগুলো সব নিম্ন চেতনার উদাহরণ। ডিবেট, বিতর্ক, ডিভিশন, ভাগ, ইগো, অহংকার, মানছি না, মানব না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, অস্ত্র মানে উইপেন ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, অ্যাডিকশন ইন্ডাস্ট্রি, এই তিনটে ইন্ডাস্ট্রি যে পৃথিবীতে টপে আছে, এটা হলো সমস্ত ফোর্সেস অফ ফিয়ার, নিম্ন চেতনার ফল। এই তিনটে ইন্ডাস্ট্রি পৃথিবীর সব থেকে বড় ইন্ডাস্ট্রি ভাবা যায় না। অস্ত্র, ওষুধ আর নেশাদ্রব্যের ইন্ডাস্ট্রি। এই তিনটে জিনিসের কোনো দরকার ছিল না। এই তিনটে জিনিস না থাকলে মানুষ ভালো থাকবে। এই তিনটে জিনিসকেই এই নিম্ন চেতনার মানুষেরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইন্ডাস্ট্রি বানিয়েছে। যেই 6টা জিনিস মানুষের সব থেকে ভালো ইন্ডাস্ট্রি হওয়া উচিত। কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য আর মনোরঞ্জন, মানে হেলদি মনোরঞ্জন। সেগুলো ব্লু ফিল্মের মনোরঞ্জন না, সে তো চেতনাকে একদম নিচু স্তরে এটা হয়। ওটার থেকে জাগাতে হবে, ওটার থেকে জাগতে হবে। সময়ের সাথে সাথে সব সম্ভব হয়, চাইলেই পাওয়া যায়। তারপরে নিম্নস্তরে কি আর মূল মন্ত্র থাকে? থাকে গ্রিড, মানে লোভ, লাস্ট, কাম, প্রিজুডিস, মানে আগের থেকে লোকেদের সম্বন্ধে ভেবে নেয়া, ডিসিশন নিয়ে নেয়া, সাসপিশন, সন্দেহ, ফ্রাস্ট্রেশন, হতাশা, টেনশন, মানে মানসিক চাপ নেয়া, উইকেডনেস, দুষ্টুমি, বদমাশি, ম্যানিপুলেটিং, সমস্ত কিছু ম্যানিপুলেট করা, চালাকি করা, ক্লেভারলিনেস, পলিট্রিক্স, শুধু চালাকি, ইন্টেলেক্ট, বিভেদের সব কিছু, বিভেদ, ইন্টেলেক্ট মানে শুধু ডিভাইড করে ভালো মন্দ, ঠিক বেঠিক, উচিত অনুচিত, এই
ফোর্সেস অফ ফিয়ারের যত কিছু সব ইন্টেলেক্টের ফল। উচ্চ চেতনার মূল মন্ত্র ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স মানে ইউনিভার্সের সাথে একাত্মবোধ। ইউনিভার্স সবসময় প্রেম স্বরূপে সব করে, তাই প্রেমপূর্বক জিনিসগুলো, প্রেম, সেবা, শান্তি, শক্তি, চেতনা, উন্নত চেতনার মূল মন্ত্র। ওয়াননেস, একাত্মবোধ। কোঅপারেশন, সহযোগিতা। রেসপেক্ট, সম্মান করা। অ্যাকসেপ্টেন্স, জীবনটাকে স্বীকার করা, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি সব কিছুকে যেভাবে আছে সেভাবে স্বীকার করে নেয়া। স্বীকার করে নিলেই বুদ্ধি খাটে, বুদ্ধি জাগে। স্বীকার না করলেই হিংসা আসে। প্রেজেন্ট, বর্তমানে থাকা। বর্তমান শক্তিমান, পাস্ট ফিউচার আমাদের কন্ট্রোলে নেই। বর্তমানেই একমাত্র শক্তিমান। ওই বর্তমানে থেকে 100% ওয়ার্ক, মালিকের মতো কাজ করা। ফরগিভ, ক্ষমা করে দেয়া। গ্র্যাটিটিউড, কৃতজ্ঞ থাকা। গিভিং, দানশীলতা। কম্পেশন, সহৃদয়তা। ডেডিকেশন, ভালো করে যুক্ত থাকা। সম্পূর্ণ এমপ্যাথি, সহানুভূতি। এনলাইটেনমেন্ট, জেগে যাওয়া। সেলফ রিয়েলাইজেশন, আত্মোপলব্ধি করা। অ্যালোয়িং স্টেজ, যা ঘটছে সেটা ভেতর থেকে অ্যাকসেপ্ট করা। হারমোনিয়াস, সবার সাথে সুন্দরভাবে সহানুবস্থান করা, প্রেমপূর্বক। কাইন্ডনেস, সহৃদয়তা, দয়া। লাভিং, স্যাক্রিফাইসিং, মেরিট বেসিসে সৎ করা। অপটিমিস্টিক, ইতিবাচক, আশাবাদী। সাইলেন্স, অ্যাওয়ারনেস, ব্যালেন্স, ট্রাস্টিশিপ, যেগুলো আমরা বারবার বলি শক্তিকে জাগাতে গেলে, চেতনাকে জাগাতে গেলে। সেলফলেস ওয়ার্ক, নিজেকে ভুলে কাজ করা। অ্যাওয়েকেনিং, জেগে যাওয়া। ট্রুথফুলনেস, সত্যের মধ্যে থাকা। আপরাইট, সঠিক কাজ করা। এগুলো সবকটাকে যদি একসাথে বলি, ইন্টেলিজেন্স, পাওয়ার অফ লাভ, উন্নত চেতনার মূল মন্ত্র। চয়েস ইজ ইয়োর্স, লাইফ ইজ ইন ইউর ওন হ্যান্ড। আমাদের জীবন আমরা নিজেরা তৈরি করি। কোনটা নিয়ে বাঁচবো, ফোর্সেস অফ ফিয়ার না পাওয়ার অফ লাভ? এই জিনিসগুলো, এই পাওয়ার অফ লাভ, ফোর্সেস অফ ফিয়ার, আমরা মেমোরি ট্রেনিংয়েও বোঝাই, কোয়ান্টাম ফিজিক্স দিয়ে। ইগল ট্রেনিংয়ে তো এগুলো প্র্যাকটিক্যালি সব আমরা করাই। সবাই বুঝতে পারেন, কিন্তু জীবনে আনতে গেলে একটা ভিগরাস প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। ওটাই ইগল রিভার রিট্রিটে করানো হয় প্রায় 150 ঘন্টা ধরে। 150 ঘন্টা ধরে এই নিম্ন চেতনার থেকে উচ্চ চেতনায় নিজেদেরকে ট্রান্সফার করার জন্য অনেক কিছু করতে হয়। ইগলগঞ্জ চেতনা বিকাশ কেন্দ্রে এবং মানবতা বিকাশ কেন্দ্রে সবাইকে আহ্বান করছি। উচ্চ চেতনায় রাষ্ট্রনীতি, অর্থনীতি ও সমাজনীতি কীরকম হবে তার রূপরেখা নিয়ে ভবিষ্যতে চর্চা করব। আমরা সবাই কিছু না কিছু বুঝতে পারছি। আমরা সবাই চিন্তা করব তো যে উন্নত চেতনায় রাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি কীরকম হওয়া উচিত। এটা একটা টাস্ক সবাইকে দিলাম। সবার কাছে ফিডব্যাক চাইব, এই টাস্কটা আমরা কতটুকু বুঝলাম। বিভিন্ন জনের কাছ থেকে ফিডব্যাক পেলে আমার এগুলো বোঝাতে সুবিধা হবে, কারণ সবার মধ্যে কিছু না কিছু চেতনা আছে, সেগুলো চাইছি। আজকে ক্লাস এখানেই সমাপ্ত করব। মনোযোগ দিয়ে এইটুকু শোনার জন্য এবং অনুভব করার জন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স ফর দিস বিউটিফুল লাইফ। আউম বসুধৈব কুটুম্বকম সফল। পুরো পৃথিবীটাই আমাদের পরিবার। দ্য হোল ওয়ার্ল্ড ইজ আওয়ার ফ্যামিলি। আমরা মানুষ, আর প্রত্যেকটি মানুষ আমাদের আত্মার ভাই বোন, সবাই একান্ত আপন। আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য হলো আত্মনমোক্ষার্থং জগৎ হিতায়চ, মানে চেতনাকে উন্নত করে আত্মজ্ঞান লাভ করে জগতের কল্যাণে প্রেমপূর্বক সেবার মধ্য দিয়ে নিজেদের কাজ করা। এর জন্য সাইলেন্স, অ্যাওয়ারনেস, ব্যালেন্স, ট্রাস্টিশিপ নিজের জীবনে আনতে হবে। আর সমস্ত কাজের অলঙ্কার হবে পাওয়ার অফ লাভ, রেসপেক্ট, অ্যাকসেপ্টেন্স, প্রেজেন্টে থেকে 100% ওয়ার্ক, ফরগিভ, গ্র্যাটিটিউড, গিভ, কম্প্যাশন এবং আরও কয়েকটা একটু আগে যেগুলো উন্নত চেতনার মূল মন্ত্র বলেছি সেগুলো। এইগুলো দিয়ে সমগ্র পৃথিবীকে জাগাতে হবে। অ্যাওয়েকেন দ্য হিউম্যানিটি, অ্যাওয়েকেন দ্য কনসাসনেস অফ দ্য হিউম্যানিটি। মানবতা জাগতে শুরু করেছে, মানবতার চেতনা জাগতে শুরু করেছে। আমরা অসীম কৃতজ্ঞ এই মানবতার চেতনাকে জাগাতে পেরে, এই মানবতাকে জাগাতে পেরে সমগ্র পৃথিবীকে একটা পরিবারে
পরিবর্তন করতে পেরে আমরা অসীম কৃতজ্ঞ। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ ইউনিভার্স ফর দিস বিউটিফুল লাইফ। আউম বসুধৈব কুটুম্বকম সফল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।